যে রূপের অহংকারে নন্দিনী নিজেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ভাবত, সেই রূপই যে একদিন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে তা ছিল তার কল্পনারও বাইরে। বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখতেই নন্দিনীর চোখ চড়ক গাছ। তার ৪৫ বছর বয়সী বিধবা জ্যাঠানির ঐশ্বরিক সৌন্দর্যের সামনে নন্দিনীর নিজের যৌবন যেন এক নিমেষেই ম্লান হয়ে গেল। সমাজের প্রতিটি পুরুষ থেকে শুরু করে খোদ নন্দিনীর নিজের স্বামী পর্যন্ত ওনার রূপের জাদুতে দিওয়ানা। কিন্তু সমাজ যাকে এক অসহায় বিধবা নারী হিসেবে চেনে, তারই চিরযৌবনের আড়ালে আসলে কি লুকিয়েছিল? কোনো জাদুকরী রহস্য, নাকি মাঝরাতে পরপুরুষের সাথে লুকিয়ে থাকা কোনো অন্ধকার সত্যি? যেদিন নন্দিনী ওনার আলমারি থেকে ওনার জীবনের সবচেয়ে বড় গোপন ফাইলটি হাতে নাতে ধরল, সেদিন ওনার আসল রূপ দেখে নন্দিনীর পায়ের তলার মাটি সরে গেল। কি ছিল সেই ফাইলে? জানতে হলে দেখতে থাকুন আজকের এই হাড় হিম করা গল্প। নন্দিনী ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে ভীষণ গর্ব করত। ৪ বোন আর ৩ ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়, আর একই সাথে সবচেয়ে সুন্দরী। তাকে একবার দেখলেই মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়ার মানুষ পর্যন্ত তার রূপের প্রশংসা করতে করতে ক্লান্ত হতো না। তার মা মাঝে মধ্যেই আফসোস মেশানো গলায় বলতেন, আমার এই মেয়েটাকে আল্লাহ না জানি কোন মন দিয়ে বানিয়েছেন। এই কথাগুলো শুনতে শুনতেই নন্দিনীর ভেতরে একটা অহংকার জন্ম নিতে শুরু করেছিল। সে মনে মনে বিশ্বাস করতে শুরু করেছিল যে পৃথিবীতে তার মতো সুন্দরী আর দ্বিতীয় কেউ নেই। সে যেখানেই যেত, মানুষের নজর গিয়ে তার উপরই আটকে থাকত। বিশেষ করে ছেলেরা তাকে দেখলে যেন চোখ ফেরাতেই পারত না। কিন্তু নন্দিনী কখনো কাউকে পাত্তা দিত না, কারণ সে চেয়েছিল সবাই শুধু তাকেই চাইুক, কিন্তু সে কাউকে সহজে না পাক। কলেজের পড়াশোনা শেষ হতে না হতেই বাড়িতে তার বিয়ের কথা শুরু হয়ে গেল। নন্দিনীর নিজের ইচ্ছে ছিল আরও পড়াশোনা করার, কিন্তু তার রক্ষণশীল বাবা মায়ের কাছে মেয়েদের স্বপ্নের চেয়ে বিয়েটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া পরিবারে আরও ছোট ভাইবোন ছিল, তাই বড় মেয়ের বিয়ে দিয়ে তারা দ্রুত বাকি দায়িত্বও শেষ করতে চাইছিলেন। নন্দিনীর ভেতরে আপত্তি থাকলেও সে কিছু বলতে পারত না। তবে একটা বিষয় তাকে ভেতরে ভেতরে আনন্দ দিত। তার জন্য একের পর এক বড় বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসত। সমাজের নামী পরিবারগুলো পর্যন্ত তাদের ছেলের জন্য নন্দিনীকে চাইত, আর এই বিষয়টাই তার অহংকারকে আরও বাড়িয়ে দিচ্ছিল। এরই মধ্যে একদিন এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হল। সেই অনুষ্ঠানটাই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটা রাত। সেদিন পুরো বাড়ি আলো আর মানুষের ভিড়ে জমজমাট হয়েছিল। একদিকে নাচ গান চলছিল, অন্যদিকে সাজানো মঞ্চে বরকনে বসেছিল। নন্দিনী যখন সবার মাঝখান দিয়ে হাঁটছিল, তখন সে খেয়াল করল একটা ছেলে বারবার তার দিকে তাকিয়ে আছে। ছেলেটার নাম ছিল অরিন্দম। দেখতে খুব সুদর্শন, লম্বা, পরিপাটি, আর চোখের দৃষ্টিটা অদ্ভুত তীক্ষ্ণ। নন্দিনী জীবনে অসংখ্য ছেলেকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখেছে, তাই বিষয়টা তার কাছে নতুন ছিল না। কিন্তু এবার অদ্ভুত একটা ব্যাপার হচ্ছিল। সে নিজেও বারবার ছেলেটার দিকে তাকিয়ে ফেলছিল। অরিন্দম নিজের এক বন্ধুর কানে কিছু একটা বলছিল, তারপর আবার তাকাচ্ছিল নন্দিনীর দিকে। নন্দিনী বুঝতে পারছিল ছেলেটা তার রূপে পুরোপুরি মুগ্ধ হয়ে গেছে। তবে নন্দিনীর নিজেরও কেন যেন মনে হচ্ছিল এই ছেলেটা অন্যদের মতো না। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গভীর রাতে সবাই বাড়ি ফিরে এলো, কিন্তু পরদিন সকালেই বাড়িতে হঠাৎ হইচই শুরু হয়ে গেল। নন্দিনীর জন্য একটা নতুন বিয়ের প্রস্তাব এসেছে, আর সবচেয়ে অবাক করা বিষয় হল পাত্র নিজেই বাড়িতে এসেছে। কৌতূহল নিয়ে নন্দিনী নিজের ঘরের জানালা দিয়ে বসার ঘরের দিকে তাকাতেই চমকে উঠল, কারণ সেখানে বসে থাকা ছেলেটা আর কেউ নয়, অরিন্দম, গত রাতের সেই ছেলেটা। নন্দিনী স্পষ্ট বুঝতে পারল ছেলেটা তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে, আর তাই কোনো দেরি না করে পরদিনই সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছে। তবে অরিন্দমের পাশে বসে থাকা একজন মহিলাকে দেখে নন্দিনী একটু অবাক হয়ে গেল। মহিলাটি অসম্ভব সুন্দরী ছিলেন, এতটাই সুন্দর যে প্রথম দেখায় নন্দিনীর মনে হয়েছিল তিনি হয়তো অরিন্দমের ছোট বোন। কিন্তু তার চেহারার ভেতরে একটা পরিণত ভাব ছিল। তাকে দেখে অবিবাহিত মেয়ে বলে মনে হলেও কোথাও যেন একটা অন্যরকম ব্যক্তিত্ব লুকিয়েছিল। নন্দিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল এই মহিলা আসলে কে। ঠিক তখনই তার মা ঘরে ঢুকে তাড়াহুড়ো করে বললেন,
তাড়াতাড়ি তৈরি হয়ে নে, পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে। নন্দিনী তখন মাকে জিজ্ঞেস করল, মা, ছেলেটার পাশে যে মহিলা বসে আছে উনি কে? তার মা হেসে বললেন, ওটা ওর বোন না, ওর বড় বৌদি। কথাটা শুনে নন্দিনী একটু অবাক হয়ে গেল, কারণ মহিলাটিকে দেখে কোনোভাবেই মাঝবয়সী বা বিবাহিত মনে হচ্ছিল না, বরং তাকে দেখে মনে হচ্ছিল যেন ২০-২২ বছরের কোনো তরুণী। তার মা আবার বলতে লাগলেন, ছেলেটাকে আমাদের খুব ভালো লেগেছে, আর ওর বৌদিটাও খুব ভদ্র মহিলা। তুই তাড়াতাড়ি সুন্দর করে তৈরি হয়ে আয়। নন্দিনী নিজের ঘরে গিয়ে তার সবচেয়ে পছন্দের নীল রঙের স্যুটটা বের করল। এই রঙে তাকে অসম্ভব সুন্দর লাগত। তৈরি হয়ে মাথায় ওড়না টেনে যখন সে চায়ের ট্রে হাতে বসার ঘরে ঢুকল, তখন সে স্পষ্ট দেখতে পেল অরিন্দম একদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ছেলেটার চোখের সেই মুগ্ধতা দেখে নন্দিনীর ভেতরে একটা তৃপ্তি কাজ করল। সে মনে মনে বুঝে গেল অরিন্দম তার সৌন্দর্যে পুরোপুরি হার মেনে ফেলেছে। কিন্তু সেই মুহূর্তে তার আরেকটা বিষয়ও খেয়াল হল। অরিন্দমের সেই সুন্দরী বৌদির উপস্থিতিটাও ঘরের সবার নজর কেড়ে নিচ্ছিল। মহিলাটি খুব শান্তভাবে কথা বলছিলেন। তার ব্যবহার এত ভদ্র আর পরিণত ছিল যে নন্দিনীর বাবা মা মুহূর্তের মধ্যেই তার উপর ভীষণ খুশি হয়ে গেলেন। সেদিন খুব অল্প সময়ের মধ্যেই বিয়ের কথাবার্তা প্রায় ঠিক হয়ে গেল। পরে নন্দিনী জানতে পারল অরিন্দম ঢাকায় চাকরি করে। পরিবারের বলতে তার শুধু একজন বড় বৌদি আছেন। বহু বছর আগে তার বড় ভাই মারা গেছেন, তারপর থেকেই সেই বৌদি একাই এই বাড়িতে থাকেন, আর অরিন্দম তাকে নিজের মায়ের মতো সম্মান করে। মহিলাটির বয়স প্রায় ৪৫-এর কাছাকাছি হলেও তাকে দেখে সেটা বোঝার কোনো উপায় ছিল না। তিনি এত সুন্দর আর এত পরিপাটি ছিলেন যে দূর থেকে দেখলে মনে হতো কোনো তরুণী মেয়ে দাঁড়িয়ে আছে। নন্দিনীর মা বাবা বারবার বলছিলেন, তোর ভাগ্য খুব ভালো, এমন ভদ্র আর সুন্দর মনের জেঠানি সবাই পায় না। আর নন্দিনীও তখন ভীষণ খুশি ছিল, কারণ সে মনে করেছিল এই বাড়িতে গিয়েও সে আগের মতোই সবার নজরের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। কিন্তু সে তখনও বুঝতে পারেনি এই বাড়িতে এমন একজন নারী আগে থেকেই আছেন, যার সামনে দাঁড়িয়ে প্রথমবারের মতো তার নিজের সৌন্দর্যকেও ম্লান মনে হবে। খুব ধুমধাম করেই নন্দিনীর বিয়ে হয়ে গেল অরিন্দমের সাথে। বিয়ের দিন নন্দিনী নিজের সৌন্দর্য নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী ছিল। ভারী গয়না, দামি শাড়ি আর পার্লারের নিখুঁত সাজে সে নিজেকে আয়নায় দেখে মনে মনে মুগ্ধ হয়ে গিয়েছিল। তার বিশ্বাস ছিল আজকের পুরো অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় মানুষ হবে সে নিজেই। কিন্তু বিয়ের আসরে গিয়ে প্রথম ধাক্কাটা সেদিনই খেল নন্দিনী, কারণ সে খুব দ্রুত বুঝতে পারল মানুষের নজর শুধু তার ওপর নেই, বরং অদ্ভুতভাবে অনেক মানুষের দৃষ্টি গিয়ে আটকে আছে তার জেঠানির ওপর। অরিন্দমের বৌদি সেদিন খুব ভারী কিছু পরেননি, কিন্তু তারপরও তাকে এত সুন্দর লাগছিল যে অনেকেই দূর থেকে তাকিয়ে থাকছিল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এই মহিলা একজন বিধবা, আর তার বিয়ের ১০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। নন্দিনী মঞ্চে বসেছিল কোণে হয়ে, চারপাশে বান্ধবীরা ছবি তুলছিল। ঠিক তখনই তার এক বান্ধবী কানের কাছে মুখ এনে হেসে বলল, দোস্ত, কিছু মনে করিস না, কিন্তু তোর জেঠানিকে আজ তোকে থেকেও বেশি সুন্দর লাগছে। কথাটা শুনেই নন্দিনীর মুখ লাল হয়ে গেল। সে বিরক্ত গলায় বলল, ফালতু কথা বলিস না, আজকের কোণে আমি। কিন্তু মনের ভেতরে কোথাও যেন সে নিজেও বুঝতে পারছিল তার বান্ধবী মিথ্যে বলেনি, কারণ যেদিকেই সে তাকাচ্ছিল সেখানেই কেউ না কেউ তার জেঠানির প্রশংসা করছে। কেউ বলছে তাকে দেখে তরুণী মেয়ে মনে হয়, কেউ বলছে এত সুন্দর মাঝবয়সী মহিলা জীবনে দেখেনি। এমনকি অনেকেই তার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। সেদিন প্রথমবারের মতো নন্দিনীর মনে একটা অদ্ভুত হিংসা জন্ম নিল। সে অনুভব করল তার নিজের সৌন্দর্যের যে অহংকার ছিল, সেই অহংকারের সামনে যেন হঠাৎ কেউ এসে দাঁড়িয়েছে। বিয়ের পর কয়েকদিন অরিন্দম ছুটিতে বাড়িতেই ছিল। এই সময়টাতে নন্দিনী খুব কাছ থেকে তাদের সংসারটা দেখতে শুরু করল। অরিন্দম তার বৌদিকে অসম্ভব সম্মান করত। শুধু সম্মানই না, তাদের সম্পর্কটা ছিল খুব বন্ধুত্বপূর্ণ। তারা একসাথে গল্প করত, হাসি ঠাট্টা করত, একে অপরের সাথে খুব সহজভাবে মিশত। প্রথম দিকে বিষয়টা নন্দিনী স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেটা তার চোখে খারাপ লাগতে শুরু করল। কারণ তার মনে হতো
অরিন্দম যেন নিজের স্ত্রীকে যতটা গুরুত্ব দেয় ঠিক ততটাই গুরুত্ব দেয় তার বৌদিকেও। নন্দিনীর সবচেয়ে বেশি বিরক্ত লাগত তখন, যখন তারা তিনজন কোথাও ঘুরতে যেত আর জেঠানিও তাদের সাথে যেতেন। নতুন বিয়ে হওয়া স্বামী স্ত্রীর মাঝে সবসময় আরেকজন মানুষের উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলত। কিন্তু অরিন্দমের কাছে বিষয়টা খুব স্বাভাবিক ছিল, কারণ ছোটবেলা থেকেই এই বৌদিই তাকে মানুষ করেছেন, নিজের মায়ের মতো স্নেহ দিয়েছেন। আর সেই কারণেই অরিন্দম তাকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন মনে করত। কিছুদিন পর অরিন্দম আবার ঢাকায় চাকরিতে ফিরে গেল। বিশাল বাড়িটাতে তখন শুধু নন্দিনী আর তার জেঠানিই থাকত। আর ঠিক সেই সময় থেকেই নন্দিনীর মনের ভেতরের হিংসাটা ধীরে ধীরে বাড়তে শুরু করল। সে খেয়াল করতে লাগল তার জেঠানি সবসময় খুব পরিপাটি হয়ে থাকেন, বাড়িতেও যেন কোনো সিনেমার নায়িকার মতো সাজগোজ করে ঘুরে বেড়ান। অথচ সমাজে সাধারণত বিধবা মহিলাদের খুব সাদামাটা জীবনযাপন করতেই দেখা যায়, কিন্তু তার জেঠানি ছিলেন পুরোপুরি উল্টো। তার বয়স 40-এর ওপরে হলেও মুখে কোনো বলিরেখা ছিল না, ত্বকে কোনো দাগ ছিল না, চোখের নিচে ক্লান্তির ছাপ পর্যন্ত ছিল না। নন্দিনী মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকত। তার নিজের নতুন বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস, অথচ দুশ্চিন্তা আর অস্থিরতায় তার নিজের মুখের উজ্জ্বলতাই কমে যেতে শুরু করেছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে, মুখে ব্রণ উঠেছে। কিন্তু তার জেঠানিকে যেন দিন দিন আরও সুন্দর লাগছিল। এই বিষয়টাই নন্দিনীকে ভেতরে ভেতরে পুড়িয়ে দিচ্ছিল। একদিন দুপুরে গল্প করতে করতেই নন্দিনী তার জেঠানিকে জিজ্ঞেস করল, আপনি এত সুন্দর, কখনো দ্বিতীয় বিয়ে করার কথা ভাবেননি? প্রশ্নটা শুনে তার জেঠানি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শান্ত গলায় বললেন, এই বাড়ির প্রতিটা জায়গায় আমার স্বামীর স্মৃতি আছে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারিনি। কথাগুলো বলতে বলতেই তার চোখ ভিজে উঠল। কিন্তু নন্দিনীর কেন যেন মনে হল এই কান্নাটা পুরোপুরি সত্যি না। তার মনে হতে লাগল, একজন মহিলা যদি সত্যিই নিজের মৃত স্বামীকে এত ভালোবাসেন, তাহলে তিনি এভাবে নিজেকে এত সাজিয়ে রাখেন কিভাবে? সেদিন থেকেই তার মনে সন্দেহের সাথে 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 ঘৃণাও জন্ম নিতে শুরু করল। এর কিছুদিন পর নন্দিনীর নিজের ভাইয়ের বিয়ের দিন ঠিক হল। এই বিয়েটাকে কেন্দ্র করে সে অনেক প্রস্তুতি নিতে শুরু করল। শহরের নামী পার্লারে গিয়ে রূপচর্চা করালো, দামি শাড়ি কিনল, গয়না বানালো। সে মনে মনে ঠিক করে নিয়েছিল, এই অনুষ্ঠানে যেভাবেই হোক সে তার জেঠানিকে সৌন্দর্যের দিক দিয়ে হারিয়ে দেবে। বিয়ের দিন নন্দিনী কালো রঙের খুব দামি একটা শাড়ি পরল, সাথে ভারী গয়না আর পার্লারের মেকআপ। নিজেকে আয়নায় দেখে তার মনে হচ্ছিল আজ সত্যিই তাকে অসাধারণ লাগছে। মনে মনে একটা তৃপ্তি নিয়ে সে নিজের জেঠানির ঘরের দিকে গেল। কিন্তু দরজা খুলেই সে থমকে দাঁড়িয়ে গেল, কারণ তার জেঠানি সেদিন টুকটুকে লাল রঙের একটা ভারী লেহেঙ্গা পরে তৈরি হচ্ছিলেন। আর তাকে এত সুন্দর লাগছিল যে কয়েক সেকেন্ডের জন্য নন্দিনী নিজের চোখ সরাতে পারল না। দূর থেকে দেখলে মনে হচ্ছিল না তিনি 40 পেরোনো একজন বিধবা মহিলা, বরং মনে হচ্ছিল কোনো তরুণী কোণে দাঁড়িয়ে আছে। সেদিন প্রথমবারের মতো নন্দিনীর ভেতরের হিংসাটা পুরোপুরি বিস্ফোরিত হয়ে উঠল। নিজের জেঠানিকে ওই লাল লেহেঙ্গায় দেখে নন্দিনীর ভেতরে জমে থাকা রাগ যেন এক মুহূর্তে বিস্ফোরিত হয়ে উঠল। সে ঠান্ডা গলায় বলল, বৌদি, অন্তত এই কথাটা তো মাথায় রাখা উচিত যে আপনি একজন বিধবা মহিলা। এই বয়সে এসে এমন গাঢ় লাল রঙের লেহেঙ্গা পরে সাজা কি খুব দরকার ছিল? তার জেঠানি প্রথমে কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমাকে দেখে কি সত্যিই তোমার কোথাও মনে হয় আমি বুড়ি হয়ে গেছি? নন্দিনী কিছু বলল না। তিনি আবার বললেন, আমি শুধু সম্পর্কের দিক থেকে তোমার বড়, কিন্তু এখনও আমি তোমার চেয়ে কম সুন্দর নই। কথাটা বলেই তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাড়টা ঠিক করলেন। তারপর হাই হিলের শব্দ তুলে ঘর থেকে বেরিয়ে গেলেন। সেদিন পুরো রাস্তা জুড়েই নন্দিনীর ভেতরে রাগ ফুটতে থাকল। বিয়ে বাড়িতে পৌঁছানোর পরও শান্তি মিলল না, কারণ সেখানেও একই ঘটনা ঘটল। নন্দিনীর নিজের মা পর্যন্ত তার জেঠানিকে দেখে অবাক হয়ে বললেন, নন্দিনী, তোমার জেঠানিকে দেখে তো মনেই হয় না উনি বিধবা, যেন নতুন বিয়ে হয়েছে। মায়ের মুখে এই কথা শুনে নন্দিনীর ভেতরটা জ্বলে উঠল। সেদিন বিয়ে বাড়ির সবাই তার জেঠানিকেই ঘিরেছিল।
আত্মীয়দের ছেলেরা পর্যন্ত তার জেঠানির সাথে দাঁড়িয়ে গল্প করছিল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এই মহিলা আসলে তার বড় জেঠানি। নন্দিনী দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল আর ভেতরে ভেতরে ক্ষোভে পুড়ছিল। একসময় সে খেয়াল করল তার জেঠানি এক কোণায় দাঁড়িয়ে তার কয়েকজন দূর সম্পর্কের তুতো ভাইয়ের সাথে খুব হাসি মুখে কথা বলছেন। ছেলেগুলোও যেন ভীষণ মুগ্ধ হয়ে তার কথাই শুনছে। দৃশ্যটা আর সহ্য করতে পারল না নন্দিনী। সে সোজা সেখানে গিয়ে জোরে বলে উঠল, বৌদি, মা আপনাকে ডাকছে। কথাটা শোনামাত্র ছেলেগুলো অবাক হয়ে তাকাল। তাদের একজন অবিশ্বাসের গলায় জিজ্ঞেস করল, ইনি তোমার জেঠানি? নন্দিনী বিরক্ত মুখে বলল, হ্যাঁ। কথাটা শুনে সবাই যেন একসাথে চুপ হয়ে গেল। তার জেঠানির মুখের হাসিটাও মিলিয়ে গেল মুহূর্তে। তিনি সেখান থেকে বেরিয়ে এসে নিচু গলায় বললেন, মানুষ যখন গল্প করে তখন এভাবে গিয়ে মাঝখানে দাঁড়ানোটা খুব অভদ্রতা। নন্দিনী ঠান্ডা গলায় বলল, আমি শুধু সত্যিটা বলেছি। তার জেঠানি তখন তার দিকে তাকিয়ে বললেন, সত্যিটা হলো তোমাকে দেখলে এখন আমার চেয়েও বেশি বড় লাগে। কথাটা শুনে নন্দিনীর বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ যতই রাগ হোক সে নিজেও বুঝতে পারছিল কিছু একটা অদ্ভুত ব্যাপার সত্যিই আছে। কেন এই মহিলাকে এত কম বয়সী লাগে? কিভাবে এত বছর পরেও তার মুখে বয়সের ছাপ নেই? কেন সব মানুষ তাকেই দেখে? সেই দিন থেকেই নন্দিনীর মাথায় একটা চিন্তা জেঁকে বসল। এই সৌন্দর্যের পেছনে নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। বিয়ে শেষ করে বাড়ি ফেরার পর নন্দিনীর সন্দেহ আরও বাড়তে লাগল। অরিন্দম তখন ঢাকায়। বিশাল বাড়িতে শুধু সে আর তার জেঠানি। দিনের পর দিন নন্দিনী লক্ষ্য করতে লাগল তার জেঠানি প্রায় কোনো জরুরি কাজের কথা বলে বাইরে যান, আবার অনেক রাতে বাড়ি ফেরেন। আর একটা বিষয় তাকে সবচেয়ে বেশি বিরক্ত করত। প্রায় প্রতিদিনই কোনো না কোনো তরুণ ছেলে তাকে মোটর বাইকে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যেত। প্রথম প্রথম নন্দিনী বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে তার মাথায় ভয়ঙ্কর সব সন্দেহ জন্ম নিতে শুরু করল। তার মনে হতে লাগল, এই কারণেই কি তার জেঠানি নিজেকে এত সুন্দর আর যুবতী করে রাখেন? এই কারণেই কি এত সাজগোজ? এই কারণেই কি এত দামি পোশাক? একদিন রাগে ফেটে পড়ে সে অরিন্দমকে ফোন করল। ফোন ধরতেই সে বলল, তোমার বৌদিকে একটু বলো যেন একটু কম সাজে। একজন বিধবা মহিলা হয়ে উনি যেভাবে চলাফেরা করেন, মানুষের সামনে আমার খুব লজ্জা লাগে। অরিন্দম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একজন বিধবা মহিলা কি সুন্দরভাবে বাঁচতে পারে না? নন্দিনী চুপ হয়ে গেল। অরিন্দম আবার বলল, ভাবি যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে সমস্যা কোথায়? উনি তো সারা জীবন কষ্টই করেছেন। কিন্তু এই কথাগুলো নন্দিনীর রাগ আরও বাড়িয়ে দিল, কারণ তার মনে হচ্ছিল অরিন্দম অন্ধের মতো শুধু তার বৌদির পক্ষই নিচ্ছে। এরপর থেকেই নন্দিনী ঠিক করল সে সত্যিটা বের করেই ছাড়বে। পরের দিন তার জেঠানি বাইরে যেতেই নন্দিনী চুপচাপ তার ঘরে ঢুকে পড়ল। সে আলমারি খুলে একে একে সব জিনিস তল্লাশি করতে লাগল। তার বিশ্বাস ছিল নিশ্চয়ই কোথাও কোনো দামি বিদেশি ক্রিম বা গোপন ওষুধ লুকানো আছে। কিন্তু অনেক খোঁজার পরও সে কিছু পেল না। ঠিক তখনই আলমারির নিচের ড্রয়ারে একটা মোটা প্লাস্টিক ফাইল তার চোখে পড়ল। ফাইলটার ওপর তার জেঠানির নাম লেখা ছিল, আর সেটা কোনো হাসপাতালের মেডিকেল ফাইল বলে মনে হচ্ছিল। নন্দিনীর বুক ধকধক করতে শুরু করল। সে দ্রুত ফাইলটা খুলল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কারণ ফাইলের ভেতরে ছিল প্লাস্টিক সার্জারির কাগজপত্র। পুরো মুখের কসমেটিক সার্জারি, বিভিন্ন চিকিৎসার রিপোর্ট, জিমের রসিদ, স্কিন ট্রিটমেন্টের বিল, সব কিছু একসাথে দেখে নন্দিনীর মনে হল সে যেন পুরো রহস্য ধরে ফেলেছে। এতদিনে সে বুঝে গেছে তার জেঠানির সৌন্দর্য আসল নয়, সবটাই কৃত্রিম। সার্জারি করে, ট্রিটমেন্ট করে, জিমে গিয়ে তিনি নিজেকে এই রকম যুবতী বানিয়ে রেখেছেন। আর এই সত্যিটা জানার পর নন্দিনীর ঘৃণা আরও বেড়ে গেল, কারণ তার মনে হচ্ছিল অরিন্দম দিনরাত কষ্ট করে টাকা রোজগার করছে, আর তার জেঠানি সেই টাকা নিজের সৌন্দর্যের পেছনে উন্দর্যের পেছনে উড়িয়ে দিচ্ছেন। ঠিক তখনই বাইরে মোটরবাইকের শব্দ শোনা গেল। নন্দিনী দ্রুত জানালার পাশে গিয়ে দাঁড়াল।
আর তারপর সে দেখল একজন কম বয়সী সুদর্শন ছেলে তার জেঠানিকে মোটরবাইকে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। ছেলেটা মোটরবাইক থামিয়ে খুব স্বাভাবিকভাবেই তার জেঠানির সাথে কথা বলছিল। তারপর কিছুক্ষণ পর তাকে বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গেল। দৃশ্যটা দেখে নন্দিনীর মাথার ভেতর রাগে যেন আগুন জ্বলে উঠল। তার জেঠানি ঘরে ঢুকতেই নন্দিনী কড়া গলায় জিজ্ঞেস করল, আপনি এত রাতে কার সাথে বাইরে থেকে এলেন? তার জেঠানি একটুও বিচলিত হলেন না, বরং ঠান্ডা গলায় বললেন, নন্দিনী, তুমি এই বাড়ির ছোট বউ হয়ে থাকো। আমার ব্যাপারে অত বেশি নাক গলানো দরকার নেই। এই কথা বলে তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। কিন্তু এবার নন্দিনী আর চুপ করে থাকার মতো অবস্থায় ছিল না। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, তার সন্দেহ সত্যি। সে মনে মনে বিশ্বাস করে ফেলেছিল তার জেঠানি বাইরে ছেলেদের সাথে সম্পর্ক করে বেড়ান, আর সেই কারণেই নিজেকে এত যুবতী আর সুন্দর করে রেখেছেন। সেই রাতেই নন্দিনী আবার অরিন্দমকে ফোন করল। সে উত্তেজিত গলায় বলল, তোমার বৌদি প্লাস্টিক সার্জারি করিয়েছে, নিজের মুখ বদলেছে, আর প্রতিদিন বিভিন্ন ছেলের সাথে ঘুরে বেড়ায়। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর অরিন্দম বিরক্ত গলায় বলল, নন্দিনী, তুমি দিন দিন এসব কি বলছো? ভাবি ছোটবেলা থেকেই সুন্দর, আর তুমি শুধু শুধু ওনাকে নিয়ে সন্দেহ করছো। নন্দিনী এবার জোর গলায় বলল, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু অরিন্দম তার কোনো কথাই বিশ্বাস করল না, বরং সে উল্টো বলল, তুমি ভাবিকে হিংসা করা বন্ধ করো। এই কথাটাই নন্দিনীর মাথায় হাতুড়ির মতো আঘাত করল, কারণ সে বুঝতে পারছিল অরিন্দম তার বৌদির ওপর এতটাই অন্ধবিশ্বাস করে যে কোনো প্রমাণ ছাড়া কিছুতেই সত্যি মানবে না। এরপর থেকে নন্দিনী আরও বেশি নজর রাখতে শুরু করল। সে খেয়াল করল প্রায় প্রতিদিনই কোনো না কোনো ছেলে তার জেঠানিকে মোটরবাইকে করে পৌঁছে দিয়ে যায়। আর এক রাতে এমন একটা ঘটনা ঘটল যেটা দেখে নন্দিনীর বিশ্বাস পুরোপুরি পাকা হয়ে গেল। সেদিন গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। বাড়ির চারপাশ পুরো নিস্তব্ধ। ঠিক তখনই সে শুনল তার জেঠানির ঘর থেকে খুব আস্তে আস্তে কারো কথা বলার শব্দ আসছে। প্রথমে সে ভেবেছিল হয়তো ফোনে কথা বলছেন, কিন্তু কিছুক্ষণ পর সে স্পষ্ট বুঝতে পারল ঘরের ভেতরে আরেকজন মানুষ আছে। তার বুকের ভেতর ধর ধক ধক শুরু হয়ে গেল। সে খুব আস্তে আস্তে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়াল। তারপর দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই সে জমে গেল। ঘরের ভেতরে সেই কম বয়সী ছেলেটাই বসে আছে, আর তার জেঠানি খুব কাছাকাছি বসে তার সাথে কথা বলছেন। নন্দিনীর মাথা ঘুরে উঠল। সে দরজার পাশে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগল। তার জেঠানি নিচু গলায় বলছিলেন, অরিন্দম যদি এই ব্যাপারে জেনে যায় তাহলে খুব রাগ করবে। আর ছেলেটা তার হাত ধরে বলছিল, আমি আপনাকে খুব ভালোবাসি, আমি চাই আপনি আমার সাথে থাকুন। এই কথাগুলো শুনে নন্দিনীর শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে হচ্ছিল এতদিনে সে সত্যি সব বুঝে ফেলেছে। সে কষ্ট করে নিজের ঘরে ফিরে এলো। সারা রাত তার মাথার ভেতর একটাই চিন্তা ঘুরতে থাকল, তার জেঠানি আসলে একজন ভণ্ড মহিলা। বাইরে সবাইকে দেখান তিনি মৃত স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে আছেন, কিন্তু আড়ালে কম বয়সী ছেলেদের সাথে সম্পর্ক করেন, আর অরিন্দম কিছুই জানে না। নন্দিনীর মনে হল এই সত্যিটা এবার যে কোনোভাবেই হোক অরিন্দমকে জানাতেই হবে। কিন্তু সঙ্গে সঙ্গেই তার মাথায় আরেকটা চিন্তা এলো, অরিন্দম যদি আবারও তার কথা বিশ্বাস না করে? তখন হঠাৎ তার মাথায় একটা পরিকল্পনা এলো। সে ঠিক করল এবার অরিন্দমকে নিজের চোখে সব দেখাবে। পরদিন সে ফোন করে কান্নার ভান করে বলল, তোমার বৌদির শরীর খুব খারাপ, ডাক্তার বলেছে অবস্থা ভালো না, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো। ভাবির কথা শুনে অরিন্দম পুরো ঘাবড়ে গেল। সে বলল, আমি কাল রাতের মধ্যেই আসছি। ফোন কেটে নন্দিনীর মনে অদ্ভুত এক তৃপ্তি কাজ করল, কারণ এবার সে হাতে নাতে সব প্রমাণ করবে। পরদিন রাতেই অরিন্দম বাড়ি ফিরে এলো। নন্দিনী ইচ্ছে করেই তাকে বলল তার বৌদি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ভেতরে ভেতরে সে অপেক্ষা করছিল। তার বিশ্বাস ছিল গভীর রাতে সেই ছেলেটা আবার আসবে। আর সত্যি, রাত একটা পার হতেই নন্দিনীর মনে হল বাড়ির ভেতরে কারো চলাফেরার শব্দ হচ্ছে। সে সঙ্গে সঙ্গে অরিন্দমকে ডেকে বলল, চলো
বৌদিকে একবার দেখে আসি। অরিন্দম কিছু না বুঝেই তার সাথে হাঁটতে লাগল। নন্দিনীর বুক তখন উত্তেজনায় ধুকপুক করছে, কারণ তার মনে হচ্ছিল আজকের রাতের পর সবকিছু বদলে যাবে। তারা দুজন পা টিপে টিপে জেঠানির ঘরের সামনে গিয়ে দাঁড়াল। তারপর নন্দিনী হঠাৎ দরজাটা ঠেলে খুলে দিল, আর পরের মুহূর্তেই ঘরের ভেতরের দৃশ্য দেখে অরিন্দমের মুখ বদলে গেল। কারণ বিছানার ওপর তার জেঠানির পাশে সেই ছেলেটাই বসেছিল। দরজা খুলতেই ঘরের ভেতরের দৃশ্য দেখে কয়েক সেকেন্ডের জন্য পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। অরিন্দম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার জেঠানি বিছানার উপর বসেছিলেন, আর সেই ছেলেটা খুব কাছাকাছি বসে তার কাঁধে মাথা রেখে কথা বলছিল। নন্দিনীর বুকের ভেতর তখন অদ্ভুত এক তৃপ্তি কাজ করছিল, কারণ সে বিশ্বাস করছিল আজ সব সত্যি সামনে চলে এসেছে। অরিন্দম ধীরে ধীরে রাগে লাল হয়ে উঠল। তারপর কঠিন গলায় বলল, ভাবি, এসব কি? আর এই ছেলেটা এখানে কি করছে? নন্দিনী অবাক হয়ে খেয়াল করল অরিন্দমের রাগটা অন্যরকম। সে যেন আগে থেকেই এই ছেলেটাকে চিনে। অরিন্দম আবার বলল, আমি আপনাকে কতবার বলেছি, আমি এই ছেলেটাকে একদম সহ্য করতে পারি না। কথাটা শুনে নন্দিনী পুরো, কিন্তু ঢাকায় গিয়ে ছেলেটা খারাপ পথে চলে যায়। তারা যে বিল্ডিংয়ে থাকত সেখানে বিভিন্ন ফ্ল্যাটে চুরি করতে শুরু করে। প্রথমে কেউ বুঝতে পারেনি, কিন্তু একদিন হাতে নাতে ধরা পড়ে যায়। সেদিন পুরো বিল্ডিংয়ের সামনে অরিন্দমকে ভীষণ অপমানিত হতে হয়েছিল। মানুষ তাকে চোরের ভাই বলে কথা বলা শুরু করেছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে সেই ফ্ল্যাটই ছেড়ে দেয়। তারপর রাগ করে ছেলেটাকে গ্রামে ফিরিয়ে এনে তার জেঠানির কাছে রেখে দেয়, আর স্পষ্ট বলে দেয় এই ছেলেকে যেন সে আর কখনো সামনে না দেখে। কথাগুলো শুনে নন্দিনীর মাথা ঝিমঝিম করতে লাগল। অরিন্দম বলছিল, ভাবি ওকে অনেকবার ঠিক করার চেষ্টা করেছেন, হস্টেলে পাঠিয়েছেন, পড়াশোনা করানোর চেষ্টা করেছেন, কিন্তু ও ঠিক হয়নি। তারপর সে নিচু গলায় বলল, এই কারণেই ভাবি লুকিয়ে লুকিয়ে ওর সাথে দেখা করেন, কারণ উনি জানেন আমি ওকে পছন্দ করি না। ঘরের ভেতর তখন শুধু কান্নার শব্দ। তার জেঠানি নিজের ভাইকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, আর ছেলেটা মাথা নিচু করে ক্ষমা চাইছিল। নন্দিনী স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল কেউ যেন এক মুহূর্তে তার ভেতরে সব বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে। সে এতদিন যা ভেবেছে সব ভুল। সে যাকে অবৈধ সম্পর্ক ভেবেছিল সেটা ছিল ভাই বোনের সম্পর্ক। সে যাকে নোংরা চরিত্র ভাবছিল তিনি আসলে নিজের ছোট ভাইকে আড়াল করে বাঁচানোর চেষ্টা করছিলেন। অরিন্দম কিছুক্ষণ পর নিজের ঘরে চলে গেল। ঘরে তখন শুধু নন্দিনী আর তার জেঠানি। কিছুক্ষণ নীরব থাকার পর তার জেঠানি ধীরে ধীরে চোখের পানি মুছে বললেন, তুমি আমার প্লাস্টিক সার্জারির ফাইল দেখেছ, তাই না? নন্দিনী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার জেঠানি শান্ত গলায় বলতে শুরু করলেন, আজ থেকে ৭ বছর আগে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে আমার পুরো মুখ পুড়ে গিয়েছিল। নন্দিনী ধীরে ধীরে মাথা তুলল। তিনি বলতে লাগলেন, ডাক্তাররা বলেছিল প্লাস্টিক সার্জারি না করলে আমার মুখ আর আগের মতো হবে না। কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে উঠল। আমি সুন্দর হওয়ার শখে সার্জারি করাইনি নন্দিনী, আমি শুধু নিজের ভাঙা মুখটা ফিরিয়ে আনতে চেয়েছিলাম। নন্দিনীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার জেঠানি আবার বললেন, আর জিমে যেতাম, কারণ ডাক্তার বলেছিল শরীর ঠিক রাখতে হবে। এই বয়সে সুস্থ থাকার চেষ্টা করাটা কি অপরাধ? নন্দিনী এবার আর নিজের চোখের পানি আটকাতে পারল না, কারণ সে বুঝতে পারছিল এতদিন সে একটা মানুষকে বাইরে থেকে বিচার করেছে। নিজের হিংসা, অহংকার আর সন্দেহ দিয়ে একটা নির্দোষ মানুষকে নোংরা বানিয়ে ফেলেছিল। তার জেঠানি কখনো তার ক্ষতি করেননি, বরং তিনি শুধু স্বাভাবিকভাবে বাঁচতে চেয়েছিলেন, সুন্দর থাকতে চেয়েছিলেন, নিজের কষ্টগুলো লুকিয়ে হাসি মুখে জীবন কাটাতে চেয়েছিলেন। কিন্তু নন্দিনী সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট কখনো দেখেনি। সে শুধু দেখেছে সৌন্দর্য, আর সেই সৌন্দর্যকেই ঘৃণা করেছে। সেদিন রাতেই প্রথমবারের মতো নন্দিনী বুঝতে পারল সৌন্দর্য সবসময় অহংকারের কারণ হয় না। কখনো কখনো সৌন্দর্যের পেছনেও লুকিয়ে থাকে অসহ্য কষ্ট, ভাঙা স্মৃতি আর বেঁচে থাকার যুদ্ধ। আর সবচেয়ে বড় সত্যিটা হল,
মানুষ যখন ভেতর থেকে হিংসায় অন্ধ হয়ে যায় তখন সে প্রতিটা ভালো জিনিসের মাঝেও নোংরামি খুঁজে পায়। নন্দিনীও ঠিক সেটাই করেছিল। সেই রাতটার পর নন্দিনীর ভেতরে যেন সবকিছু বদলে যেতে শুরু করল। নিজের ঘরে ফিরে এসে সে অনেকক্ষণ চুপচাপ বসেছিল। তার মাথার ভেতরে বারবার শুধু একটা কথাই ঘুরছিল। সে এতদিন একজন নির্দোষ মানুষকে ভুল বুঝেছে। শুধু ভুলই না, নিজের হিংসা আর অহংকারের কারণে তাকে মনে মনে ঘৃণাও করেছে। যে মহিলাকে সে এতদিন চরিত্রহীন ভাবছিল, সেই মহিলা আসলে নিজের ছোট ভাইয়ের শেষ আশ্রয় ছিল। আর যাকে সে সৌন্দর্যের অহংকার ভাবছিল, সেটা ছিল একটা দুর্ঘটনার পর নিজের ভেঙে যাওয়া জীবনকে আবার জোড়া লাগানোর চেষ্টা। নন্দিনী সেদিন আয়নার সামনে গিয়ে অনেকক্ষণ নিজের মুখের দিকে তাকিয়েছিল। একসময় এই মুখটাই ছিল তার সবচেয়ে বড় অহংকার। সে ভাবত পৃথিবীর সব সৌন্দর্য শুধু তার মাঝেই আছে, কিন্তু আজ প্রথমবারের মতো তার নিজের মুখটাই তার কাছে অচেনা লাগছিল। কারণ সে বুঝতে পারছিল মানুষের আসল সৌন্দর্য শুধু মুখে থাকে না, মানুষের মনও সুন্দর হতে হয়। আর সেই জায়গাতেই সে নিজের জেঠানির কাছে হেরে গেছে। পরদিন সকালটা অন্য দিনের মতো ছিল না। নন্দিনী ঘুম থেকে উঠে অনেকক্ষণ দ্বিধায় ছিল। তারপর ধীরে ধীরে জেঠানির ঘরের সামনে গিয়ে দাঁড়াল। দরজাটা অল্প খোলা ছিল। ভেতরে তার জেঠানি চুপচাপ জানালার পাশে বসেছিলেন। সকালবেলার আলো এসে তার মুখে পড়ছিল। মুখটা শান্ত, কিন্তু চোখ দুটো লাল হয়েছিল রাতের কান্নায়। নন্দিনীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে নিচু গলায় বলল, বৌদি। তার জেঠানি ঘুরে তাকালেন, কিন্তু কিছু বললেন না। নন্দিনী কয়েক সেকেন্ড চুপ করে করে দাঁড়িয়ে থাকল। তারপর হঠাৎ করেই তার চোখ ভিজে উঠল। সে কাঁপা গলায় বলল, আমি আপনাকে খুব ভুল বুঝেছি। কথাটা বলেই সে কান্নায় ভেঙে পড়ল। এতদিনের জমে থাকা অহংকার, হিংসা আর রাগ যেন এক মুহূর্তে গলে যেতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, আমি সবকিছু বাইরে থেকে বিচার করেছি। আমি শুধু আপনার সৌন্দর্যটাই দেখেছি, আপনার কষ্টটা দেখিনি। তার জেঠানি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে উঠে এসে নন্দিনীর মাথায় হাত রাখলেন। নরম গলায় বললেন, মানুষ ভুল করতেই পারে নন্দিনী, কিন্তু সবাই নিজের ভুল বুঝতে পারে না। এই কথাটা শুনে নন্দিনীর কান্না আরও বেড়ে গেল। সেদিনের পর থেকে ধীরে ধীরে তাদের সম্পর্ক বদলাতে শুরু করল। নন্দিনী এবার প্রথমবারের মতো নিজের জেঠানিকে মন থেকে বুঝতে চেষ্টা করল। সে দেখল এই মহিলা সত্যিই কতটা একা। স্বামী হারিয়েছেন, নিজের মুখ হারিয়েছেন, জীবনের স্বাভাবিক সুখ হারিয়েছেন, তারপরও হাসি মুখে বেঁচে আছেন। আর সবচেয়ে বড় বিষয়, তিনি কখনো কারো সহানুভূতি চাননি। তিনি শুধু স্বাভাবিকভাবে বাঁচতে চেয়েছিলেন, সুন্দরভাবে বাঁচতে চেয়েছিলেন। এরপর ধীরে ধীরে নন্দিনীর ভেতরের হিংসাটাও মরে যেতে লাগল। সে বুঝতে শিখল, অন্য কারো সৌন্দর্য কখনো নিজের সৌন্দর্য কমিয়ে দেয় না। আর মানুষকে শুধু বাইরে দেখে বিচার করা পৃথিবীর সবচেয়ে বড় ভুলগুলোর একটা। একদিন সন্ধ্যায় নন্দিনী বারান্দায় দাঁড়িয়েছিল। তখন তার জেঠানি এসে পাশে দাঁড়ালেন। কিছুক্ষণ দুজনেই চুপচাপ ছিল। হঠাৎ নন্দিনী হেসে বলল, বৌদি, একটা কথা বলি? হুম, আপনাকে সত্যিই এখনো খুব সুন্দর লাগে। কথাটা শুনে অনেকদিন পর তার জেঠানি মন খুলে হেসে উঠলেন। আর সেই হাসিটা দেখে নন্দিনীর মনে হল, এই প্রথমবার সে কোনো সৌন্দর্য দেখে হিংসা না করে শান্তি অনুভব করছে। সেদিন নন্দিনী বুঝেছিল, মানুষের ভেতরের অন্ধকারই আসলে সবচেয়ে ভয়ঙ্কর। কারণ হিংসা মানুষকে এমনভাবে অন্ধ করে দেয় যে সে সত্যিকেও মিথ্যে আর পবিত্র জিনিসকেও নোংরা ভাবতে শুরু করে। আর অহংকার মানুষকে ধীরে ধীরে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়। কিন্তু ভালোবাসা আর সত্য একদিন না একদিন সব ভুল ভেঙে দেয়। আর ঠিক সেদিন থেকেই নন্দিনীর জীবনে নতুন একটা শুরু হয়েছিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের তাহসিন ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।